নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ইন্ডিয়ান হিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার বৈদিক সভ্যতা বা বৈদিক যুগ। তো চলো শুরু করা যাক। বৈদিক সভ্যতা। ভাষাতাত্ত্বিকদের মতানুযায়ী বৈদিক সংস্কৃতিতে আর্য কথাটি হল ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি শব্দ। এই অর্থে যারা সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, জার্মানি, কেল্টিক ইত্যাদি ভাষাগুলির যে কোনো একটি ভাষায় কথা বলেন তারাই আর্য বলে বিবেচিত হন। ঐতিহাসিক ম্যাক্স মুলারের মতানুযায়ী বৈজ্ঞানিক অর্থে আর্য শব্দটি কোনোভাবেই জাতিগত অর্থে ব্যবহৃত হতে পারে না। আর্য বলতে শুধুমাত্র ভাষাটিকেই বোঝায়। এখানে একটা কোশ্চেন আসে যে আর্য শব্দটা কিসের সাথে যুক্ত বা কিসের সাথে রিলেট করে, ভাষা না জাতি? তখন উত্তরটা কিন্তু অবশ্যই ভাষা হবে। আর্যদের আদি বাসস্থান হিসেবে সপ্তসিন্ধু অঞ্চলকে ধরা হয়। ম্যাক্স মুলারের মত অনুযায়ী আর্যরা ছিলেন বহিরাগত এবং মধ্য এশিয়া থেকে তারা এসেছিলেন ভারতে। ঋগ্বৈদিক যুগ। বৈদিক সভ্যতার সময়কাল হল 1500 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দকে আর্যদের ভারতে আগমনকাল ও সেই সঙ্গে ভারতে বৈদিক যুগের সূচনাকাল হিসেবে চিহ্নিত করা হয়। বৈদিক যুগের রাজনৈতিক জীবন। এই যুগে রাষ্ট্র ছিল উপজাতিভিত্তিক অঞ্চল এবং অঞ্চলগুলির রাজনৈতিক বিভাজন ছিল সুস্পষ্ট। এই বিভাজনগুলি হল গ্রাম, জন, গণ, বিশ। ঐতিহাসিক রামশরণ শর্মার মতে কতগুলি পরিবারের সমষ্টি নিয়ে গড়ে ওঠা জনগোষ্ঠী ছিল গ্রাম। গ্রামের চেয়ে বৃহত্তর জনগোষ্ঠী ছিল যথাক্রমে জন, গণ ও বিশ। আর্যদের কাছে বিশ বা জনগুলি ছিল একটি রাষ্ট্রীয় একক। ঋগ্বৈদিক যুগে রাজাকে পরামর্শদান ও রাজ্য পরিচালনা করার বিষয়ে সাহায্যের জন্য সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়। এবার এই কোশ্চেনটা কিন্তু গত বছরই এসেছিল, সেখানে অপশান আলাদা আলাদা করে দেওয়া ছিল দুটো, যে সভা না সমিতি, আরও দুটো অপশান ছিল নাকি সভা সমিতি দুটো একসঙ্গে। তো অবশ্যই উত্তরটা সভা ও সমিতি একসাথে হবে। ঋগ্বেদে ষষ্ঠ মণ্ডল ও অষ্টম মণ্ডলে সভার উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদে নবম ও দশম মণ্ডলে সমিতির কথা আছে। তৎকালীন রাজাদের যুদ্ধে পুরুচরিষ্ণু, যার অর্থ চলমান দুর্গ নামক বস্তুটির উল্লেখ পাওয়া যায়। গ্রামের প্রধান ছিলেন গ্রামণী। পশুচারণ ভূমির তদারকির দায়িত্বে থাকতেন ব্রজপতি। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে বর্ণিত আছে 10 রাজ্য বা 10 রাজার যুদ্ধ হল ভরত নামক এক স্বতন্ত্র আর্য উপজাতি গোষ্ঠীর রাজা দিবদাসের পুত্র সুদাসের বিরুদ্ধে বিশ্বমিত্র নিযুক্ত 5টি আর্য অনার্য গোষ্ঠীর রাজার মিলিত সংগ্রাম। 10 রাজার যুদ্ধে পরাজিত আর্য গোষ্ঠী সম্মিলিতভাবে কুরু নামে এক নতুন আর্য গোষ্ঠীর জন্ম দেয়। ঋগ্বৈদিক যুগের সামাজিক জীবন। ঋগ্বৈদিক যুগের সমাজের মূল ভিত্তি ছিল পরিবার। এ সময় সমাজ ছিল পিতৃতান্ত্রিক। ঋগ্বেদে গৃহপতি বা গহপতি বা কুলপতি শব্দের উল্লেখ থেকে মনে করা হয় পিতা বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন পরিবারের প্রধান কর্তা। এ যুগে পরিবার ছিল প্রধানত একান্নবর্তী। ঋগ্বেদে পুরুষ সূক্তে চতুর্বর্ণের সৃষ্টির উল্লেখ আছে। ঋগ্বেদ অনুসারে আদি পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহুদয় থেকে রাজন্য অর্থাৎ ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদদয় থেকে শূদ্রের উৎপত্তি। বাল্যবিবাহ বা সতীদাহ প্রথার কথা এই সময় জানা যায় না। সমাজে নারী পুরুষের নিজস্ব পছন্দ অনুযায়ী গান্ধর্ব বিবাহ প্রচলিত ছিল। উচ্চবর্ণের পাত্র ও নিম্নবর্ণের প্রার্থী লেখা আছে, টাইপিং মিস্টেক, পাত্রীর মধ্যে অনুলোম ও বিপরীত ক্ষেত্রে উচ্চ বর্ণের পাত্রীর সঙ্গে নিম্নবর্ণের পাত্রের প্রতিলোম বিবাহ প্রচলিত ছিল। সমাজে বর্ণভেদ প্রথা থাকলেও জাতিভেদের অস্তিত্ব সম্পর্কে জানা যায় না। এ যুগে বিবাহের প্রশ্নে নারীদের অবাধ স্বাধীনতা ছিল। ঋগ্বৈদিক যুগে কিছু উল্লেখযোগ্য নারীর নাম হল আপালা, ঘোষা, বিশ্ববাড়া, গার্গী, লোপামুদ্রা, মৈত্রী ও বিশাখা। এ যুগের নারীরা বেদ পাঠের অধিকারিণী ছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ বেদের সূক্ত বা স্তোত্রের রচয়িতাও ছিলেন। সূক্ত রচয়িতা হিসেবে তাদেরকে ব্রহ্মবাদিনী বা ঋষিকা নামে অভিহিত করা হতো। দুধ ও ঘি আর্যদের প্রধান খাদ্যদ্রব্য ছিল। এছাড়াও দুগ্ধজাত দ্রব্য, শাকসবজি, ফলমূল
ও গ্রহণ করা হতো খাদ্য হিসাবে। খাদ্যের তালিকাতে অন্যতম খাদ্য ছিল মাংস। গাভী ছিল অগ্ন, অর্থাৎ যা বধ করা যায় না। ষাঁড়, ভেড়া, ছাগলের মাংস খাওয়া হতো। ঋগ্বেদে সোমরস প্রশংসিত হলেও সুরাপান নিন্দিত ছিল। উত্তেজক পানীয় হিসেবে সোম ও সুরা ছিল উল্লেখযোগ্য। এ যুগের মানুষ দু ধরনের পরিচ্ছদের সঙ্গে পরিচিত ছিলেন, অর্থাৎ দু ধরনের বস্ত্রের সঙ্গে, যথা বাস ও অধিবাস। বাস ছিল নিম্নাঙ্গের পরিধানের জন্য এবং অধিবাস ছিল ঊর্ধ্বাঙ্গের পরিধানের জন্য। অর্থনৈতিক জীবন। এ যুগের অর্থনীতির মূল স্তম্ভ ছিল পশুচারণ। এ যুগে কৃষিকাজ জানলেও মানুষ পশুচারণকেই বেশি গুরুত্ব দিয়েছে। ঋগ্বেদে উল্লিখিত গাভীষ্টি শব্দের অর্থ হল গরুর অনুসন্ধান। ঋগ্বেদে গো শব্দের প্রায় 176 বার উল্লেখ পাওয়া যায়। এ যুগে বিনিময়ের মাধ্যম হিসাবে শুধুমাত্র গো সম্পদই প্রাধান্য পেত। কৃষিকাজ ছিল বৈদিক আর্যদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জীবিকা। প্রধান কৃষিজ পণ্য ছিল যব। ঋগ্বেদে গোধূম শব্দের দ্বারা গম এবং ব্রীহি শব্দের দ্বারা ধানকে বোঝানো হয়েছে। কৃষি যন্ত্রপাতি হিসেবে লাঙলের ব্যবহার করা হতো এবং হালদারি কৃষকদের বলা হতো কিনাস। এ যুগে বাণিজ্য সূত্রে যারা দূর দূরান্তে যাত্রা করতেন এবং বহু পরিমাণ সম্পদের অধিকারী ছিলেন তাদের বলা হতো পণি, অর্থাৎ বণিকদের বলা হতো পণি। ঋগ্বেদে সমুদ্র শব্দের উল্লেখ এবং শতারিত্র নৌ বা শতদ্বারবাহিত নৌকার উল্লেখ দেখে সে যুগে সমুদ্রের বাণিজ্যের অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। ঋগ্বেদে নারী ও পুরুষ কর্ণশোভন ও হিরণ্যকর্ণ নামে বিভিন্ন কানের দুল পরতেন। এ যুগের আর্যরা বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্যিক লেনদেন করলেও পরে মনা, নিষ্ক ও হিরণ্যপিণ্ড ইত্যাদি মুদ্রার প্রচলন করে। ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবন। বৈদিক যুগের ধর্মবিশ্বাস ছিল বেদ নির্ভর। ঋগ্বেদে পুরুষ দেবতাদের প্রাধান্য লক্ষ্য করা যায়। স্বর্গের দেবতাদের মধ্যে প্রাচীনতম দেবতা ছিলেন দৌ। দৌকে দেবতাদের পিতা বলা হতো। সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন ইন্দ্র এবং তার উদ্দেশ্যে ঋগ্বেদে প্রায় 250টি স্তোত্র নিবেদিত হয়েছে। মাতৃত্বের দেবী ছিলেন পৃথ্বী, ঝড়ের দেবতা ছিলেন মরুত। ঋগ্বেদে দেবতা অগ্নির জন্য প্রায় 200টি স্তোত্র নিবেদিত হয়েছে। ঋগ্বেদে কোথাও মন্দির বা মূর্তি পূজার উল্লেখ পাওয়া যায় না। অগ্নিকে দেবতাদের পুরোহিত রূপে গণ্য করা হতো এবং সেই কারণে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞের আগুনে ঘিয়াহুতি দেওয়ার প্রচলন ছিল, যা এখনও ব্রাহ্মণ্য ধর্মের অন্যতম বৈশিষ্ট্য। বৈদিক সাহিত্য। বেদ শব্দের উৎপত্তি হয়েছে বিদ শব্দ থেকে, যার সংস্কৃতে অর্থ হল জানা বা জ্ঞান, অর্থাৎ টু নো। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দকে ঋগ্বেদের রচনার তথা বৈদিক সাহিত্যের সূচনাকাল হিসেবে ধরা হয়। বিশ্বের প্রাচীনতম এই সাহিত্যিক উপাদান বেদ সংস্কৃত ভাষায় লেখা। হিন্দু বিশ্বাস অনুযায়ী বেদ মনুষ্য সৃষ্ট নয়, অর্থাৎ মানুষের সৃষ্টি নয়, তা ঈশ্বরের মুখনিসৃত বাণী। বেদ তাই অপৌরুষেয়, অর্থাৎ পুরুষ বা মানব সৃষ্ট নয়। ঋষিদের উচ্চারিত বেদ মন্ত্র শিষ্যরা বংশ পরম্পরায় শুনে শুনে স্মৃতিতে ধরে রাখতেন। এ কারণেই বেদের অপর নাম শ্রুতি বা স্মৃতি। ঋষিদের উচ্চারিত মন্ত্রগুলি সংগ্রহ করে 4টি বেদ সৃষ্টি হয়েছে। এ কারণে বেদকে বলা হয় সংহিতা। সমগ্র বৈদিক সাহিত্য 4 ভাগে বিভক্ত, অর্থাৎ শুধু বেদ না, সমগ্র বৈদিক সাহিত্য 4 ভাগে বিভক্ত। সংহিতা অর্থাৎ চতুর্বেদ, 2 ব্রাহ্মণ, 3 আরণ্যক, 4 উপনিষদ বা বেদান্ত। এবার এগুলো একটু দেখে নেওয়া যাক। আর বেদ পাঠের নিয়মকানুন জানার প্রশ্নে বেদের 6টি উপায় হিসেবে রয়েছে বেদাঙ্গ। প্রতিটা সম্পর্কে একটু জানা যাক। সংহিতা। সংহিতা 4 ভাগে বিভক্ত, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। চতুর্বেদের মধ্যে ঋগ্বেদ যেখানে আদি বৈদিক সাহিত্য, অপরদিকে সাম, যজু, অথর্ববেদকে পরবর্তী বৈদিক সাহিত্য হিসেবে গণ্য করা যায়। তাহলে একমাত্র ঋগ্বৈদিক যুগের সাহিত্য যদি বলা হয় তাহলে সেটা হবে ঋগ্বেদ, আর বাকি 3টেই পরবর্তী বৈদিক যুগে তৈরি হয়েছিল বা পরবর্তী বৈদিক যুগের সাহিত্য হিসেবে ধরা হয়। ব্রাহ্মণ। বৈদিক যুগে গৃহীদের ক্রিয়াকাণ্ডের জন্য প্রতিটি বেদের কতগুলি ব্রাহ্মণ নামক শাখা গ্রন্থ রচিত হয়। ব্রাহ্মণ ঋকের মতো ছন্দবদ্ধ পদ্য নয়, সাধারণ গদ্য রচিত। ব্রাহ্মণ গ্রন্থের উদ্দেশ্য হল বেদগুলির জটিল বক্তব্যের সহজ ভাষায় ব্যাখ্যা করা। ব্রাহ্মণ সাহিত্য হল পরবর্তী বৈদিক সাহিত্যের প্রথম নিদর্শন। শতপথ ব্রাহ্মণ হল বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ। আরণ্যক। বৈদিক যুগে বানপ্রস্থ অবলম্বনকারী অরণ্যবাসীর বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আরণ্যক গ্রন্থের রচনা হয়।
উপনিষদ বৈদিক সাহিত্যের শেষতম অধ্যায় হিসেবে প্রতিটি বেদের দার্শনিক ব্যাখ্যার জন্য উপনিষদ গ্রন্থ রচিত হয়। উপনিষদ বৈদিক যুগের সাহিত্যগুলির শেষ পর্বে রচিত হওয়ায় এর অপর নাম বেদান্ত। বেদাঙ্গ প্রকৃত অর্থে বৈদিক সাহিত্য নয়, তবে তা বৈদিক সাহিত্য উপজাত। 6টি বেদাঙ্গ হল যথাক্রমে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প বা কল্পসূত্র। এবার চতুর্বেদ। প্রতিটা সম্পর্কে তথ্য, অর্থাৎ প্রতিটা বেদের উপবেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এগুলোকে আমি একটা পুরো চার্টের মাধ্যমে লিখেছি যাতে আমাদের সহজ হয় বুঝতে আর মনে রাখতেও সহজ হয়। ঋগ্বেদ। ঋগ্বেদে বৈদিক আর্যদের সমাজ ও জীবন সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। ঋগ্বেদ হলো কতগুলি ছন্দবদ্ধ ঋক বা মন্ত্রের সংকলন। ঋগ্বেদের এখন শুধুমাত্র শাখল শাখার অস্তিত্ব বর্তমান। বংশ পরম্পরায় এই শব্দগুলি শ্রুতি অবস্থায় থাকার পর কাণ্য, অঙ্গিরস, ভরদ্বাজ, বিশ্বমিত্র ঋষি এগুলি সংকলন করেন। ঋগ্বেদে পুরোহিতকে ঋত্বিক বা হোতা বলা হতো। এই বেদে মোট ঋক বা সূক্ত সংখ্যা হলো 1028টি। ঋগ্বেদের উপবেদ। ঋগ্বেদের উপবেদ হলো আয়ুর্বেদ এবং আয়ুর্বেদের আলোচ্য বিষয় হলো ভেষজ বিদ্যা বা স্বাস্থ্য। ঋগ্বেদের ব্রাহ্মণ হচ্ছে গিয়ে ঐতরেয় ব্রাহ্মণ, আরণ্যক শাখা হচ্ছে ঐতরেয় আরণ্যক এবং উপনিষদ হচ্ছে ঐতরেয় উপনিষদ। সামবেদ। সামবেদ হলো দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত স্তুতি গানের সমাহার, অর্থাৎ গান সম্পর্কে যদি কিছু বলে কার সাথে রিলেটেড সেটা অবভিয়াসলি হবে সামবেদ। সামবেদ ভারতের প্রাচীনতম সঙ্গীত বিষয়ক রচনা। সামন শব্দ থেকে সাম শব্দটির উৎপত্তি। সাম শব্দটির মূল অর্থই হল গান। এই স্তুতিগানের 3জন করে ঋষি 3ভাবে গান নিবেদন করতেন। স্তুতিগানের প্রথম অংশের নিবেদনকারীকে উদ্গাতা ও তার গেয় অংশটিকে বলা হতো উদ্গীত। স্তুতিগানের দ্বিতীয় অংশের নিবেদনকারীকে বলা হতো প্রশস্তা ও তার গেয় অংশটিকে বলা হতো প্রস্তাব, অর্থাৎ গানটাকে বলা হতো প্রস্তাব এবং যে গাইত তাকে বলা হতো প্রশস্তা। তৃতীয় অংশের নিবেদনকারীকে বলা হতো প্রতিহর্তা। তৃতীয় অংশের নিবেদনকারীকে বলা হতো প্রতিহর্তা। 3জন গায়কের সম্মিলিতভাবে বলা হতো নিধন। সামবেদের উপবেদ হলো গান্ধর্ববেদ, যার আলোচ্য বিষয় হলো সঙ্গীত। সামবেদের ব্রাহ্মণ্য শাখাটি হলো ষড়বিংশ ব্রাহ্মণ। সামবেদের আরণ্যক শাখাটি হলো ষড়বিংশ আরণ্যক। সামবেদের উপনিষদটি হলো ছান্দোগ্য উপনিষদ। যজুর্বেদ। গদ্যজাতীয় মন্ত্রের সমাহার হলো যজুর্বেদ। যজুর্বেদ দুভাগে বিভক্ত, শুক্ল যজুর্বেদ ও কৃষ্ণ যজুর্বেদ। যজুর্বেদের পুরোহিতকে বলা হয় অধ্যর্যু। যজুর্বেদ থেকে তৎকালীন সমাজে শ্রম বিভাজনের ইঙ্গিত পাওয়া যায়। যজুর্বেদে যে গদ্য ভাষা ব্যবহৃত হয়েছে তা সংস্কৃত ভাষায় প্রথম গদ্য সাহিত্য। যজুর্বেদের উপবেদ হলো ধনুর্বেদ, যার আলোচ্য বিষয় হলো ধনুর্বিদ্যা বা যুদ্ধবিদ্যা। যজুর্বেদীয় ব্রাহ্মণ শাখাগুলি হলো তৈত্তরীয়, মৈত্রায়ণী, শতপথ ব্রাহ্মণ, কট ব্রাহ্মণ। শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ শাখাটির নাম হলো শতপথ ব্রাহ্মণ। যজুর্বেদের আরণ্যক শাখাটি হলো কট আরণ্যক। যজুর্বেদের উপনিষদ শাখাটি হলো কঠোপনিষদ। অথর্ববেদ। অথর্ববেদের আদি নাম ছিল অথর্বাঙ্গিরস। অথর্ববেদ গদ্য, পদ্য ও গীতিধর্মী সাহিত্য। এর মোট সুক্ত সংখ্যা 731 এবং এগুলি 20টি মণ্ডলে বিন্যস্ত। অথর্ববেদের উপবেদ হল শিল্পবেদ, যার আলোচ্য বিষয় হলো স্থাপত্য ও ভাস্কর্য। অথর্ববেদের গোপদ ব্রাহ্মণ বিশেষভাবে উল্লেখযোগ্য। অথর্ববেদের কোনো আরণ্যক শাখা নেই, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। একমাত্র বেদ অথর্ববেদ, যার কোনো আরণ্যক শাখা নেই। অথর্ববেদের উপনিষদটি হল প্রশ্নোপনিষদ। হরপ্পা ও বৈদিক সভ্যতার তুলনা। বিষয়, অর্থাৎ হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য কী আছে। উৎস: সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে তথ্য সংগ্রহের একমাত্র উপাদান হল প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আর বৈদিক সভ্যতা বা বৈদিক যুগের যাবতীয় তথ্য জানার একমাত্র ঐতিহাসিক নিদর্শন হল বৈদিক সাহিত্য। সময়কাল: প্রাচীনত্বের দিক থেকে হরপ্পা বৈদিক সভ্যতার থেকে প্রায় 1000 বছরের পূর্বগামী সভ্যতাবাদ, অর্থাৎ হরপ্পা সভ্যতা হলো বৈদিক সভ্যতার থেকে প্রায় 1000 বছর পুরনো, 1000 বছর আগের। হরপ্পা সভ্যতার সময়কাল আনুমানিক 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। ঋগ্বেদের রচনাকাল অনুযায়ী 1500 খ্রিস্টপূর্বাব্দকে বৈদিক সভ্যতার সূচনা হিসেবে ধরা হয়। এই সভ্যতার বিস্তৃতি ছিল প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত।
1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঋগ্বৈদিক যুগ এবং 1000 থেকে 600 অবধি পরবর্তী বৈদিক যুগ। প্রকৃতি। হরপ্পা সভ্যতার চরিত্র বিশ্লেষণ করলে জানা যায় এটি মূলত নব্যপ্রস্তর বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। বৈদিক সভ্যতায় লোহার বহুল পরিমাণে ব্যবহার থেকে বোঝা যায় এটি একটি লৌহ যুগের সভ্যতা। বৈশিষ্ট্য। হরপ্পা সভ্যতা ছিল প্রাচীন ও এক বৃহদায়তন নগরকেন্দ্রিক সভ্যতা। বৈদিক সভ্যতা ছিল সর্বাত্রে একটি গ্রাম নির্ভর গ্রামীণ সভ্যতা। অর্থনীতি অর্থাৎ হরপ্পা সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক বাণিজ্যের ওপর নির্ভরশীল, আর বৈদিক যুগের অর্থনীতির মূল স্তম্ভ ছিল পশুপালন। গ্রাম নির্ভর সভ্যতার পশুপালন এর পরেই কৃষিকাজের প্রাধান্য ছিল। আদি বাসস্থান। হরপ্পা বা সিন্ধু সভ্যতার স্রষ্টা বলতে মূলত ভারতীয় জাতিগোষ্ঠীর মানুষকেই বিবেচনা করা হয়। এই জাতিগোষ্ঠীর মধ্যে দ্রাবিড়, ব্রাহুই, দাস, নাগ প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। বৈদিক আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে এসে বৈদিক সভ্যতার পত্তন ঘটান। পতন লেখা আছে, এটা পত্তন হবে, মানে শুরু করে। ঘোড়ার ব্যবহার। হরপ্পা সভ্যতার কোনো নিদর্শন থেকে পশুদের মধ্যে ঘোড়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বৈদিক আর্যদের জীবনচর্চার অপরিহার্য অঙ্গ ছিল ঘোড়া। লোহার ব্যবহার। হরপ্পা সভ্যতায় মানুষ কয়েকটি ধাতব পদার্থের ব্যবহার জানলেও লোহার ব্যবহার জানত না। বৈদিক সভ্যতার মানুষ লোহা ধাতুর সঙ্গে ভালোভাবেই পরিচিত ছিল। সমাজ। সিন্ধু সভ্যতায় সমাজ ছিল মাতৃতান্ত্রিক, আর বৈদিক যুগের সমাজ ছিল পিতৃতান্ত্রিক। পিতা বা বয়োজ্যেষ্ঠ ছিলেন পরিবারের প্রধান কর্তা। এবার হরপ্পা সভ্যতায় মাতৃদেবীর অর্থাৎ দেবীর সংখ্যা, দেবতাদের মধ্যে দেবীর সংখ্যা ছিল অধিক, আর বৈদিক যুগে পুরুষ দেবতাদের আধিক্য দেখা যেত। দৈহিক বর্ণনা। সিন্ধুর অধিবাসীরা ছিল কৃষ্ণবর্ণ খর্বকায় অর্থাৎ কালো এবং নাটা বেটে। বৈদিক আর্যরা ছিল গৌরবর্ণ ও দীর্ঘকায়। ধর্মীয় জীবন। সিন্ধু সভ্যতায় পশু সংবলিত পশুপতি শিব ছিলেন প্রধান পূজ্য পুরুষ। তবে এই যুগে মাতৃদেবীর আরাধনা প্রচলিত ছিল। আর্যদের উপাস্য দেবতা প্রধানত ছিলেন পুরুষ দেবতা। যুদ্ধ মানসিকতা। হরপ্পার নাগরিকরা ছিল শান্তিপ্রিয়। বৈদিক আর্যদের যুদ্ধপ্রিয়তা ছিল এক পরিচিত বিষয়। পশু পূজা। সিন্ধু সভ্যতায় ধর্মীয় পশুর মধ্যে বৃষ ছিল পূজ্য। বৈদিক যুগে ধর্মীয় ক্ষেত্রে গাভী ছিল উল্লেখযোগ্য। সংস্কৃতি। হরপ্পা সভ্যতায় প্রস্তুত মৃৎপাত্রের রং হতো লাল ও কালো। বৈদিক যুগের মৃৎপাত্রের রং হতো ধূসর। এই শিল্পের নাম ছিল ধূসর চিত্রিত মৃৎশিল্প। সংস্কার পদ্ধতি। সিন্ধু সভ্যতায় মৃতদেহ সৎকারের জন্য কবর দেওয়ার ব্যবস্থা ছিল। বৈদিক যুগে মৃতদেহ দাহ করে সৎকারের প্রথা প্রচলিত ছিল। বৈদিক যুগ সম্পর্কে যতটা ইনফরমেশান দরকার ততটা আমি নোটসে প্রোভাইড করেছি। এর থেকে বেশি ইনফরমেশান আমার মনে হয় না পরীক্ষার জন্য দরকারি। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার যদি কোনো উচ্চারণে ভুল হয় বা কোনো রকম ইনফরমেশানে ভুল থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।